সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় নিউটনীয় মহাকর্ষ। আমি বলেছিলাম যে যেই সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ভিডিও আগে ক্রিয়েট করার। তো নিউটনীয় মহাকর্ষ হচ্ছে ক্লাস 11-এর ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারবো। তো শুরুতেই শুরু করছি। প্রথমে কিছু কথা বলে নিই। দেখো, আগে আমরা মনে করতাম যে পৃথিবী স্থির এবং সূর্য চারদিকে গতিশীল, কিন্তু প্রথম কোপার্নিকাস প্রমাণ করেন যে না, পৃথিবী গতিশীল এবং সূর্য স্থির। এই আবর্তন সংক্রান্ত তত্ত্বের ওপর ভিত্তি করে বা আবর্তন সংক্রান্ত ঘটনার ওপর ভিত্তি করে বিজ্ঞানী কেপলার, জোহানেস কেপলার 3টে সূত্র প্রণয়ন করেন। হ্যাঁ, তো এই সূত্রগুলো প্রণয়ন করেন হচ্ছে সেটার গতি সম্পর্কিত। তিনি প্রথমে সূত্র প্রণয়ন করেন এবং সেটা আমরা পড়ব, কেপলারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আচ্ছা, এই যে সূত্রগুলো প্রণয়ন করলেন, তারপরে মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তো এই সূত্র থেকে উনি যেটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, অর্থাৎ মহাকর্ষীয় বল। শুধুমাত্র যে এটি পৃথিবী এবং সূর্যের মধ্যেই এই বলটি ক্রিয়াশীল এমন কোনো নয়, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলটিই হলো মহাকর্ষীয় বল। তো নিউটনীয় মহাকর্ষীয় যে সূত্রটা, সেটাকে বলা হয় ইউনিভার্সাল ল। কেন ইউনিভার্সাল ল বলা হয়? কারণ এই সূত্রটা খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যেও খাটে, আবার খুব বড় দূরত্বের ক্ষেত্রেও খাটে। অর্থাৎ সূর্য এবং পৃথিবী বা পৃথিবী মঙ্গলের মধ্যেও যেরকম খাটবে, আবার আমার সাথে তোমার মধ্যেও কি মহাকর্ষীয় বল ক্রিয়া করছে, বা আমার সাথে এই পাশের দেয়ালটির মহাকর্ষীয় বল ক্রিয়া করছে। মানে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। তো এই বলটিকেই বলা হবে মহাকর্ষীয় বল। তাহলে এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করি, নিউটনীয় মহাকর্ষীয় সূত্রটা। দেখো, ধরো এটা হচ্ছে M1 পার্টিকেল আর এটা হচ্ছে M2 পার্টিকেল। এই M1 এবং M2 পার্টিকেল দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে r। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে r। তো আমি এটাকে লাল কালি দিয়ে যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো, এই M1 পার্টিকেল এবং M2 পার্টিকেল এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? r। তো নিউটন বলছেন যে এই যে দুটো বস্তু কণা বা বস্তু, এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল F ইজ প্রপোর্শনাল M1 ইন্টু M2, অর্থাৎ তাদের ভরের গুণফলের সমানুপাতিক যখন rটা স্থির। আবার বলছে F প্রপোর্শনাল 1/r², যখন M1 এবং M2 স্থির। তাহলে যৌগিক ভেদের তত্ত্ব অনুসারে লেখা যায় F প্রপোর্শনাল M1 M2/r²। তাহলে যৌগিক ভেদের তত্ত্ব অনুসারে এখানে যদি আমি ইকুয়াল টু করি, তাহলে এখানে একটা কি কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্লেস করব জি দিয়ে। সেই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? জি দিয়ে। এই জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এফ ইকুয়াল টু কি লেখা যায়? এফ ইকুয়াল টু লেখা যায় জি M1 M2/r²। তাহলে এইটি হচ্ছে নিউটনীয় মহাকর্ষ সূত্রের রূপ, F ইকুয়াল টু জি M1 M2/r²। এইবার খেয়াল করে দেখো, এখানে যে ভর কণাটা বলা হয়েছে M1 এবং M2, এই M1 এবং M2টাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মাস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মাস। অপরদিকে আমরা F ইকুয়ালস টু এম এ নিউটনের গতিসূত্রতে যেই ভরটা লিখেছিলাম, সেই ভরটা হচ্ছে ইনার্শিয়াল মাস। সেই ভরটা কি? সেই ভরটা হচ্ছে ইনার্শিয়াল মাস বা জড়ভর, তাই তো? এখন এই জড়ভর বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখা গেছে যে ইনার্শিয়াল মাস এবং গ্র্যাভিটেশনাল মাস একই জিনিস, ঠিক আছে? তাই আলাদা করে বলার প্রয়োজন নেই, তবুও জেনে রাখা ভালো যে নিউটনের গতিসূত্রতে যেই মাসটা ব্যবহার মানে যেই মাসটার উল্লেখ থাকে সেটাকে বলা হয় ইনার্শিয়াল মাস বা জড়ভর, আর গ্র্যাভিটেশনাল যেই মাসটা থাকে সেই মাস বা ম্যাস, অনেকে ম্যাসও বলে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ম্যাস বা গ্র্যাভিটেশনাল মাস। আচ্ছা, এইবার এই যে F ইকুয়াল টু জি M1 M2/r², অর্থাৎ নিউটনের যে মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা আমরা দেখব। এই ভেক্টর রূপটা প্রচুর ছাত্রছাত্রীরা ভুল করে, মানে এটাকে ভয় পায় ভেক্টর রূপটা। আমরা যখন ক্লাস 12-এ উঠবো তখনও দেখবো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে তোমার
কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আছে। কুলম্বের সূত্রটাও এরকম খানিকটা, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে কিউ ওয়ান কিউ টু হচ্ছে আদান এবং কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই কেটাকে রিপ্লেস করা হয় 1/4 দিয়ে, সেগুলো আমরা পরে জানবো। তো সেখানেও আমরা যখন করব ভেক্টর রূপটা করব ঠিক একই রকম। তাহলে আমরা যদি মহাকর্ষতে আমরা ভেক্টর রূপটা খুব ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে আমরা ক্লাস 12-এ গিয়ে কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও ভেক্টর রূপটা খুব সহজেই করতে পারবো। তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক ভেক্টর রূপ। দেখো আমি প্রথমে তিনটে অক্ষ কল্পনা করে নেব। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, তিনটে অক্ষ এঁকে নিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ। এখানটায় আমি ধরলাম m1 পার্টিকেল আর এখানটায় ধরলাম m2 পার্টিকেল রয়েছে। তাহলে m1 পার্টিকেল অরিজিনের সাপেক্ষে r1 দূরত্বে রয়েছে, r1 ভেক্টর অবস্থান ভেক্টর, এবং m2 পার্টিকেল রয়েছে r2 ভেক্টর। m2 এর অবস্থান ভেক্টর কত? মূলবিন্দু সাপেক্ষে r2 ভেক্টর, মূলবিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে r2 ভেক্টর। আচ্ছা, m1 এর সাপেক্ষে m2 এর যেই দূরত্ব সেটা হচ্ছে r21 ভেক্টর। m1 এর সাপেক্ষে m21 এর দূরত্ব কত? r21 ভেক্টর, r21 ভেক্টর। একের সাপেক্ষে 2, যেটা পরে থাকে তার সাপেক্ষে করতে হয়। তাহলে আর এক্স ওয়াই মানে কি ওয়াই এর সাপেক্ষে এক্স এর দূরত্ব, সেরকমই। তাহলে r21 ভেক্টর মানে কি একের সাপেক্ষে 2 এর দূরত্ব। তাহলে 2 এর সাপেক্ষে একের দূরত্ব কত? r12 ভেক্টর। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো r21 ভেক্টর হচ্ছে এইটা আর r12 ভেক্টর হচ্ছে এটা। পরিমাণ মান কি তাদের সমান না? অর্থাৎ যদি আমি মডুলাস নিই, মডুলাস অফ r12 ভেক্টর আর মডুলাস অফ r21 ভেক্টর, এই দুটো কি সমান হওয়ার কথা। তো সেটাকে আমি r ধরলাম, সেটাকে কত ধরলাম? সেটাকে ধরলাম r। এইবার হচ্ছে m1 পার্টিকেল নিউটনীয় মহাকর্ষীয় সূত্র অনুসারে m1 পার্টিকেল m2 পার্টিকেলের উপরে কি করবে? একটা আকর্ষণ বল প্রয়োগ করবে। আবার m2 বলও কি করবে? m1 বলের উপরে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে m1 বল m2 বলের উপরে যেই আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে F21। সেটা কত? সেটা হচ্ছে F21, একের সাপেক্ষে 2। আর m2 m1 এর উপর যেই আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে F12 ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার আমরা এক এক করে করার চেষ্টা করি। দেখো F21 ভেক্টর, একের সাপেক্ষে 2 এর যে বলটা সেটা হচ্ছে F21 ভেক্টর। তাহলে আমরা কি পড়লাম? F ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এটা আমরা পড়েছি তাই তো। তাহলে F21 ইকুয়াল টু কি? জি তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জিটা জি এর মতনই থাকবে। জি m1 বলতে এখানে m1, m2 বলতে m2, আর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে r21 তাই তো। তাহলে হচ্ছে r21 এর স্কোয়ার, r21 এর কত? স্কোয়ার। আর এখানে যেটা হবে একটা ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে জি m1 m2, r21 এর মডুলাস মানে কত? r, তাহলে r স্কোয়ার তাই তো। আচ্ছা, r21 এর ক্যাপ দেখো আমরা কি জানি? n ক্যাপ ইকুয়াল টু n ভেক্টর বাই মডুলাস অফ n ভেক্টর, ভেক্টরে আমরা শিখেছিলাম। তাহলে n ক্যাপ ইকুয়াল টু n ভেক্টর বাই n। তাহলে r21 ক্যাপ মানে কি? r21 ভেক্টর বাই r21 এর মডুলাস মানে হচ্ছে r। তাহলে কি হবে? r21 এর ভেক্টর বাই r। তাহলে জিটা জি এর আকারেই থাকলো m1 m2 r ইন্টু আর স্কোয়ার। তাহলে কত হবে? আর এর মাথায় 1 আছে, এখানে 2 আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে r2 + 1 মানে হচ্ছে r কিউব ইন্টু r21 এর ভেক্টর। তাহলে f অফ 21 ভেক্টর ইকুয়াল টু কি পেলাম? জি m1 m2 r কিউব বাই r21 ভেক্টর। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে f12 ভেক্টর। এবার যেটা করব সেটা হচ্ছে f12 ভেক্টর। f12 ভেক্টর ইকুয়াল টু তাহলে কি লিখবো? জি m1 m2, এদের মধ্যে দূরত্ব কত? r12, তাহলে হচ্ছে r12 এর স্কোয়ার ইন্টু r12 এর ইউনিট ক্যাপ। তাহলে একদম ডাইরেক্ট লিখে দিই জি m1 m2 বাই r কিউব ইন্টু r12 এর ভেক্টর। তাহলে এটা হচ্ছে f অফ 12 ভেক্টর পেলাম আর এটা পেলাম f অফ 21 ভেক্টর। তাহলে এটাই ছিল হচ্ছে তোমার মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ। এইবার
আর একটা জিনিস যেটা আমরা করব সেইটা হচ্ছে তোমার দেখাবো যে এই F12 ভেক্টর এবং F21 ভেক্টর পরস্পর সমান এবং বিপরীত, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। অর্থাৎ দুটি বস্তুকণার উপর ক্রিয়াশীল বল দুটি সমান এবং বিপরীত, অর্থাৎ নিউটনের গতিসূত্র যে মেনে চলে সেটি আমরা প্রমাণ করার চেষ্টা করব। তার আগে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে F12 ভেক্টর ইকুয়াল টু F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর। F12 ভেক্টর ইকুয়াল টু F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর। কেন বলো তো? দেখো ভালো করে ছবিটা দেখো, এটা ছিল আমার R1 ভেক্টর, তাই তো? এটা ছিল আমার R1 ভেক্টর, R12 ভেক্টর ইকুয়াল টু R21 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। কেন এটা অনেকে বোঝে না, দেখো এটা R1 ভেক্টর, এটা কি হতো? এটা হচ্ছে R21 ভেক্টর এবং এটা হচ্ছে R2 ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো, R1 ভেক্টর এবং R21 ভেক্টর কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ। এবং R2 ভেক্টর কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই দুটোর লব্ধি হচ্ছে এইটা, তাই তো? তাহলে R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর। তাহলে R21 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে R21 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর কেন হলো বোঝা গেল? এবার দেখাবো R12 ভেক্টর। খেয়াল করে দেখো, R12 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। খেয়াল করো, এইটা ছিল আমার R1 ভেক্টর, এই দিক বরাবর হচ্ছে R12 ভেক্টর, আর এটা হচ্ছে R2 ভেক্টর। তাহলে R2 ভেক্টর এবং R12 ভেক্টর কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লক। R1 যাচ্ছে ক্লক, তাহলে এই দুটোর লব্ধি হচ্ছে এটা। তাহলে কি লেখা যায়? R12 ভেক্টর প্লাস R2 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর। তাহলে R12 ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ঠিক আছে, এবার দেখো আমরা কি পেলাম? F12 ইকুয়াল টু G M1 M2 R কিউব R12 ভেক্টর। তাহলে জিটা জি এর আকারই রাখলাম, M1 M2 বাই R কিউব। R12 ভেক্টর মানে কি? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। R12 ভেক্টর মানে কি? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তাহলে এখন যদি G M1 M2 বাই R কিউব, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাই তো? তাহলে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, জি M1 M2 R কিউব R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে মাইনাস জি M1 M2 বাই R কিউব। R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর মানে কি? R21 ভেক্টর। তাহলে এবার খেয়াল করে দেখো, জি M1 M2 বাই R কিউব ইন্টু R21 ভেক্টর, তার মানে কি? F21 ভেক্টর। এটা মানে কি? এটা মানে হচ্ছে F21 ভেক্টর। আর এই পাশে কি আছে? F12 ভেক্টর। তাহলে F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টর, দুটো ফোর্স কি সমান, কিন্তু সামনে মাইনাস আছে মানে কি? তার দিকটা হচ্ছে বিপরীত। তাহলে আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।